শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য শুধুমাত্র নয়, ভূগোলের ক্ষেত্রে কি হয়, আমরা সবটাই কিন্তু ইমেজ ফরম্যাটে মনে রাখতে পারি। ছবি, ছবির একটা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে, একটা ভাষা থাকে, এবং সেটা খুব মনে রাখার জন্য খুব উপযোগী। ছবি, ইমেজ, আমরা যখনই কোনো কিছু খুব সহজে আমরা ইমেজ ফরম্যাটে সবটা মনে রাখতে পারি, ছবির মতো। তো এখানেও ভূগোলে কিন্তু সেটা প্রতিটা জায়গাতে আমরা অ্যাপ্লাই করতে পারি, প্রতিটা জায়গাতে ইমেজ ফরম্যাট। তো আমরা যখনই ভূগোল পড়ব, ভূগোলের কোনো কিছু বিষয় পড়ব, আমরা সেটাকে ম্যাপের মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে সেটাকে মনে রাখব। সেটা অনেক বেশি সহজ এবং অনেক বেশি ইফেক্টিভ। তো যাই হোক, আমরা পশ্চিমবঙ্গের যে বিষয়গুলো সবটাই রয়েছে, প্রথমে কিছুটা ভূতাত্ত্বিক বিষয়, তারপরে ধাপে ধাপে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো পশ্চিমবঙ্গ, আমরা জানি পশ্চিমবঙ্গের ঠিক মাঝ বরাবর কর্কটক্রান্তি রেখা চলে গিয়েছে। ৩.৫০ ডিগ্রি উত্তর অক্ষরেখা ঠিক মাঝ বরাবর গেছে, এবং এর যে বিস্তার, অর্থাৎ এই যে দক্ষিণ অংশ আমরা দেখতে পাচ্ছি, এই যে দক্ষিণ অংশ, এটা কত কত ডিগ্রি বলতে পারবেন কেউ? দক্ষিণের যে অক্ষরেখাটা, উত্তরের যে অক্ষরেখাটা, এই যে বিস্তার, এবং সবচেয়ে পূর্বের দ্রাঘিমা এবং সবচেয়ে পশ্চিমের দ্রাঘিমা, এই বিস্তারটা কত বলতে পারবেন? খুব ইম্পর্ট্যান্ট এটা। তো এটা হচ্ছে ২১ ডিগ্রি ২৫ মিনিট। এই যে অক্ষরেখাটা গেছে, এটা ২১ ডিগ্রি ২৫ মিনিট। এটা থেকে কত? এটা থেকে এই যে অক্ষরেখাটা গেছে একদম উপরে টাচ করে গেছে এইখানটা, এটা হচ্ছে ২৭ ডিগ্রি ১৩ মিনিট। তাহলে ২১ ডিগ্রি থেকে আমরা যদি খুব সাদামাটাভাবে মনে রাখতে চাই, ২১ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি পর্যন্ত, উত্তর অক্ষাংশ পর্যন্ত, এবং দ্রাঘিমার দিক থেকে ৮৫ ডিগ্রি, এটা হচ্ছে ৮৫ ডিগ্রি। ৮৫ ডিগ্রি ৫০ মিনিট থেকে ৮৯ ডিগ্রি, এটা ৮৯ ডিগ্রি ৫০ মিনিট পর্যন্ত, এই দুটোই ৫০ মিনিট। এটা তো ৮৫ থেকে ৮৯ পর্যন্ত এই যে দ্রাঘিমাংশগত বিস্তার, সেটা হচ্ছে এই অংশটা। এবং পুরো অংশটার ক্ষেত্রফল কত? ৮৮,৭৫২ স্কোয়ার কিলোমিটার। কত? ৮৮,৭৫২ স্কোয়ার কিলোমিটার। এটা হচ্ছে এর মোট ক্ষেত্রফল। এবার যদি খুব ছোট্ট করে এর ভূপ্রকৃতির কথা বলতে হয়, আচ্ছা আপনারা একটু বলুন, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কোথায় কি আছে, এটা আপনারা বলতে পারবেন আশা করছি, বলুন। চেষ্টা করবেন না কেউ? স্যার, পশ্চিমবাংলার উত্তরের দিকে আছে পাহাড়ি অঞ্চল, আর হচ্ছে মধ্যভাগ পাহাড়ি অঞ্চল অঞ্চল পড়ছে আপনার দার্জিলিং, তারপরে হচ্ছে মানে পার্বত্য এলাকা দার্জিলিং পড়ছে, আর আর মধ্যভাগ হচ্ছে আপনার ওই বীরভূম বাঁকুড়া, এগুলো মালভূমি, বীরভূম বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়া, এইগুলো পড়ছে মালভূমি অঞ্চল। আর হচ্ছে উত্তর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, এগুলো হচ্ছে সমভূমি অঞ্চল। আর দক্ষিণ ২৪ পরগনার মানে বঙ্গোপসাগর লাগোয়া অঞ্চলগুলো, এগুলো দ্বীপ প্রধান অঞ্চল। বেশ। তো বিষয়টা বলি, আরও সহজভাবে এটাকে বলা যায়। সেটা কি না, পশ্চিমবঙ্গে উত্তরের দিকটা পাহাড়ি অঞ্চল বললে হবে না, পার্বত্য অঞ্চল বলতে হবে, কারণ পাহাড়ি অঞ্চল, পাহাড়ের থেকে এটা অনেক বেশি উঁচু। ঠিক আছে? তাহলে
পশ্চিমবঙ্গের উত্তরের এই পুরো অংশটাই হচ্ছে হিমালয় পর্বতমালা, এই অংশটা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির কিছুটা অংশ এবং উপরে আলিপুরদুয়ারের কিছুটা অংশ, এই জায়গাটা বেশি উঁচু, আস্তে আস্তে এটা সমভূমিতে মিশেছে, গিয়ে আসামে গিয়ে এটা পুরো সমভূমি। যাই হোক, তাহলে এই দিকটা হচ্ছে উত্তর দিকটা, এখানে পার্বত্য অঞ্চল রয়েছে, হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরে, এবং পশ্চিম দিকটা হচ্ছে মালভূমি। পুরুলিয়া জেলা পুরোটা, এখানে বর্ধমানের পশ্চিম দিক, বীরভূম, বাঁকুড়ার কিছু সামান্য অংশ এবং মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু খুব ছোটো একটা অংশ মালভূমির মধ্যে পড়ছে, এবং এটা হচ্ছে পুরো ছোটনাগপুর মালভূমির একটা পার্ট। এই জায়গাতে আমরা জানি ছোটনাগপুর মালভূমি রয়েছে ঝাড়খণ্ডের রাজ্যের পুরো অংশটা, এবং আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং পশ্চিম দিকের কয়েকটা রাজ্যে, জেলাতে। তাহলে এই দিকটা হয়ে গেল আমাদের মালভূমি। বাকি পুরোটাই কিন্তু সমতল অংশ। এবার সমতলের মধ্যে আমরা আবার বিভিন্ন রকমের ডিভিশন এখানে করে থাকি। যেমন কি, সমতলের মধ্যে এই জায়গাটা হচ্ছে, এই পুরো অংশটাই হচ্ছে প্রাচীন পলিগঠিত অঞ্চল। এখানে যেই মাত্র পার্বত্যাঞ্চল মানে পার্বতের পাদদেশ থাকবে, তারপরে পাদদেশ থেকে সমভূমি শুরু হয়ে যাচ্ছে, এবং এটা সবই কিন্তু ভাঙ্গার সমভূমি। ভাঙ্গার সমভূমি মানে প্রাচীন পলি দিয়ে তৈরি, এগুলো প্রাচীন পলি বা মৃত বদ্বীপ। এখানে আর বদ্বীপ তৈরির কাজ কিন্তু চলছে না, ঠিক আছে। তাহলে ওই অংশটা হলো সমতল অংশ, হলো এই জায়গাটা প্রাচীন পলি। তারপরে এইখানে গঙ্গা, ভাগীরথী, হুগলি, এই জায়গাতে ভাগীরথী, হুগলি। তো ভাগীরথী, হুগলির পাশেও কিন্তু এই অংশটা কিন্তু সক্রিয় বদ্বীপ অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে, মৃতপ্রায় বদ্বীপ, এবং তারপরে হচ্ছে তারপরের অংশটাই হচ্ছে সক্রিয় বদ্বীপ অঞ্চল, ঠিক আছে। তো আরও একটা ভাগ আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে উপকূলের সমভূমি। সেটাও সমভূমি, কিন্তু একেবারে উপকূলেরই অংশ। বদ্বীপের মধ্যে যদিও তিনটে ভাগ, একটা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ, এটা পরিণত বদ্বীপ, এইটা পরিণত বদ্বীপ, এই জায়গাটায় মৃতপ্রায় বদ্বীপ, এদিকে সক্রিয় বদ্বীপ। যাই হোক, এটা ছাড়াও একেবারে এখানে আমরা জানি বঙ্গোপসাগর রয়েছে, বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল যেটা আমরা উপকূলের সমভূমি, এই জায়গাটাকে বলতে পারি। তো এই হচ্ছে মোটামুটি তিনটে ভাগ, পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল। এবার এর মধ্যে আরও পার্বত্য অঞ্চলের দুটো ডিভিশন আছে, মালভূমি, এখানে সমভূমি, বিভিন্ন আরও ডিভিশন আমরা ভাগ করতে পারি, কিন্তু ওভারঅল পশ্চিমবঙ্গের যে ভূপ্রকৃতি, সেটা এক কথায় বলতে গেলে এরকম। এরপরে আমরা ডিটেলে এটাকে আলোচনা করব। তো পশ্চিমবঙ্গের প্রায় 75% হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের অন্তর্গত, বাকিটুকু পার্বত্য এবং মালভূমি অঞ্চলের মধ্যে রয়েছে। এবার পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নিয়ে আমরা যদি ডিটেলে আলোচনা শুরু করি, মানে পরপর আমরা কিন্তু প্রাকৃতিক অংশগুলো পরপর আলোচনা করব। প্রথমত উত্তরে পার্বত্য অঞ্চল যেটাকে আমরা বলছি, সেইটা ডিটেলে আমরা দেখব। তো পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল, এই যে জায়গাটা, এইখানটা আমরা একটু দেখলেই বুঝতে পারবো, এইখানটা হচ্ছে নেপাল, এইখানটা হচ্ছে নেপাল, নেপাল এখানে শেষ হচ্ছে। তারপরে কিন্তু এই নেপালের সাথে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতের যে বর্ডারটা আছে, এইখানে একটা পর্বতমালা এখানে রয়েছে, একটা পর্বত শ্রেণী রয়েছে বলা যায়, যেটাকে আমরা কি বলি, সিঙ্গলীলা, সিঙ্গলীলা বা সিঙ্গালীলা, এই অংশটা হচ্ছে সিঙ্গলীলা। অর্থাৎ এই নেপাল শেষ হয়ে হওয়া মাত্রই কিন্তু নেপালের সাথে বর্ডারই রয়েছে এই সিঙ্গলীলা শৈলশিরা। দার্জিলিং থেকে নেপাল এই জায়গাটাতে আলাদা হচ্ছে। এবার নেপালে আমরা জানি কি, নেপাল হচ্ছে হিমালয়, হচ্ছে মধ্য হিমালয়ের অন্তর্গত। নেপালের পুরো নেপালটাই হচ্ছে মধ্য হিমালয়।
তার এদিকে পশ্চিম হিমালয় রয়েছে, এখানে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ইত্যাদি ইত্যাদি এখানে রয়েছে। তারপরে এখানে পুরো নেপালটা হচ্ছে মধ্য হিমালয়, আর এই দিকটাতে সিঙ্গলীলা পর্বতশ্রেণী থেকে শুরু হয়ে যাচ্ছে পূর্ব হিমালয়ের অংশ। তো সবচেয়ে উঁচু উঁচু যে পর্বতমালাগুলো ভারতে কিছু আছে, ম্যাক্সিমাম নেপালে এখানে রয়েছে। এবার এই সিঙ্গলীলা পর্বতশ্রেণীটা কি হচ্ছে, এইখান থেকে কিন্তু উচ্চতা আস্তে 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 কমছে হিমালয়ের। নেপালে প্রচুর উঁচু উঁচু শৃঙ্গগুলো আছে, তারপরে এই সিঙ্গলীলা পর্বতশ্রেণীর পরে পরেই কিন্তু উচ্চতাটা আস্তে আস্তে কমছে, নিচের দিকে যাচ্ছে। তাহলে তার মানে কি, তার মানে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের পশ্চিম দিকটা কিন্তু অনেকটা উঁচু, পশ্চিম দিকটা অনেকটা উঁচু, ধীরে ধীরে পূর্ব দিকটা ঢালু হয়ে সমতল ভূমিতে মিশেছে। পার্বত্য অঞ্চলের এইটুকু বৈশিষ্ট্য আমাকে প্রথমে বুঝতে হবে, যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিক থেকে শুরু হচ্ছে সিঙ্গলীলা পর্বতশ্রেণী, যেটা ধীরে 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 আস্তে আস্তে, মানে এরকম উঁচু উঁচু পর্বত এখানে ছিল, পশ্চিম দিকটাতে এরকম উঁচু উঁচু ছিল পর্বত, আস্তে আস্তে সেটার উচ্চতা কিন্তু কমে গিয়ে এরকমভাবে সমতল ভূমিতে মিশছে। আমি যদি পশ্চিমবঙ্গের অংশটা এইভাবে দেখাই, পশ্চিম দিকের অংশটা, তাহলে সেটা হচ্ছে এইরকম, এই জায়গাতে উঁচু, আস্তে 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 দিকটা সমতল অংশে গিয়েছে। ঠিক আছে, একদম ঠিক এরকম। এটা বোঝা গেছে। এবার পুরো পার্বত্য অঞ্চলটাকে ঠিক মাঝ বরাবর, পার্বত্য অঞ্চলের ঠিক মাঝ বরাবর এখান দিয়ে চলে গেছে তিস্তা নদী। পার্বত্য অঞ্চলটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে তিস্তা নদী। এইটাকে ধরেই আমরা পার্বত্য অঞ্চলের দুটো ভাগ বলি, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের দুটো ভাগ বলি, একটা হচ্ছে তিস্তার পূর্ব দিকের অংশ, আর একটা তিস্তার পশ্চিম দিকের অংশ। তিস্তার পূর্ব দিক মানে এইটা ডান দিকটা, তিস্তার পূর্ব দিক, আর তিস্তার পশ্চিম দিক মানে এই দিকটা, এটা হচ্ছে পশ্চিম আর এটা পূর্ব। এবার এটা হচ্ছে পূর্ব, আমরা পশ্চিম বলছি কি তিস্তা নদীকে ধরে বলছি। এবার যদি বলা হয় তিস্তা নদীর বাম তীরের অংশ, তাহলে কি জিনিসটা একই থাকবে? আমরা বলছি তিস্তার পূর্ব দিকের একটা পার্বত্য অঞ্চল আর একটা পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল, কিন্তু এই সেম জিনিস আমরা যখন বলবো যে তিস্তা নদীর পশ্চিম দিকের অংশ, বা হ্যাঁ পশ্চিম দিকও বলা যায়, পশ্চিম দিক বা বাম দিকের অংশ তিস্তা নদীর ডান তীরের অংশ, তাহলে কিন্তু জিনিসটা পুরো উল্টে যায়। কেন? কারণ তিস্তার যে ফ্লো সেটা কিন্তু নিচের দিকে, এরকম উত্তরে এখানে সিকিমের জেমু হিমবাহ থেকে আসছে, এসে কিন্তু এটা পার্বত্য অঞ্চলের মধ্যে বয়ে যাচ্ছে নিচের দিকে। এবার আমরা কি জানি, নদীর দিক, নদীর দিকে যদি নদী যেদিকে প্রবাহিত হচ্ছে, আমরা যদি সেই দিকে মুখ করে দাঁড়াই, তাহলে আমাদের যে বাম দিকের দিকটা হবে নদীর বাম দিক, আমাদের ডান দিকটা হবে নদীর ডান দিক। তাহলে নদীর দিকে যদি মুখ করে দাঁড়াই, তখন কিন্তু এই দিকটা হয়ে যাচ্ছে বাম, এই দিকটা হয়ে যাচ্ছে ডান, বা এই দিকটা হচ্ছে নদীর পূর্ব দিক, এই দিকটা হচ্ছে নদীর পশ্চিম দিক। আমাদের হয়ে গেলে তখন কিন্তু আলাদা। কি বলছি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আরেকবার বলুন স্যার এটা। আমি বললাম এই দিকটা পূর্ব দিক, তো ম্যাপের ডান দিকটা পূর্ব দিক, ন্যাচারালি আমরা তাই জানি, তাই তো? আমরা বললাম তিস্তা নদীর পূর্ব দিক, তিস্তা নদীর পশ্চিম দিক, তিস্তার পূর্বের অংশ, তিস্তার পশ্চিমের অংশ, সেটা আলাদা। কিন্তু যদি বলা হয় তিস্তা নদীর বাম তীর, বাম তীর কোনটা? বাম তীর কিন্তু এইটা, কারণ নদী যেদিকে প্রবাহিত হবে সেই দিকে মুখ করে দাঁড়ালে তবে আমরা কিন্তু ডান বাম খুঁজে পাই। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ শ্যামসুন্দর, আপনি ঠিক আছে, এটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবেন। আমাদের হুম।
ভারতের ভূগোলের ক্ষেত্রেও, ভারতের নদ নদীর ক্ষেত্রেও ডান তীরের উপনদী, বাম তীরের উপনদী, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করা হয়। আমাদের পশ্চিমবঙ্গের নদ নদীর ক্ষেত্রেও সেম। এবং সবচেয়ে কনফিউজিং হচ্ছে এইখানে প্রশ্ন কিন্তু ভাষার ক্ষেত্রে কোথাও দেখা যাবে এরকমভাবে ভাষা দিয়ে, অক্ষর দিয়ে খেলা করা হয় ফাঁদে ফেলার জন্যে। তো এই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে সেখানে সমস্যা হয় অনেক সময়। যাই হোক, তাহলে আমরা কি দেখছি যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আস্তে আস্তে ঢালু হয়ে এসেছে। তো পশ্চিম দিকের যে পার্বত্য অঞ্চল, এখানে দুটো শৈলশিরা আছে। একটা শৈলশিরা আমরা দেখতে পেলাম কি, সিঙ্গলীলা শৈলশিরা। একটা শৈলশিরা মানে কি, পরপর কতগুলো পর্বতের সমষ্টি, একটা শৈলশিরা, এটা সিঙ্গলীলা শৈলশিরা। আর একটা হচ্ছে দার্জিলিং কার্শিয়াং শৈলশিরা, পরপর কতগুলো পর্বতের সমষ্টি। সিঙ্গলীলা শৈলশিরা হচ্ছে কি, নেপাল আর দার্জিলিংয়ের সীমারেখাতে অবস্থিত। এটা দিয়েই আমরা দার্জিলিংয়ের সাথে নেপালের বাউন্ডারি টেনেছি, বর্ডার করেছি। সিঙ্গলীলা শৈলশিরাতেই কিন্তু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অংশ অবস্থিত। অর্থাৎ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অংশ কোনটা? সান্দাকফু। হ্যাঁ, সান্দাকফু। উচ্চতা কত? 6360 মিটার। না, 6000 কি করে হয়? 3636। 3636 মিটার, 3636, ঠিক আছে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অংশ, বা সিঙ্গলীলা শৈলশিরার সবচেয়ে উঁচু অংশ সান্দাকফু, 3636 মিটার। এটা ছাড়াও এই শৈলশিরাতেই, মানে ধরুন এইটা সান্দাকফু, ফালুট, তারপরে যে পর্বতটা সেটা ফালুট কত? 3595। এই দুটো অবশ্যই মনে রাখবেন, কারণ এটা 1 নম্বর, ফালুট হচ্ছে 2 নম্বর। খুব কাছাকাছি 3595, 636, এটা প্রায় 600-র কাছাকাছি। তাহলে সান্দাকফু, ফালুট, এছাড়াও সবরগ্রাম, টাংলু, এই 4টে বড় বড় শৃঙ্গ কিন্তু সিঙ্গলীলা শৈলশিরার মধ্যে রয়েছে। তাহলে এটা হলো। এবার দার্জিলিং কার্শিয়াং শৈলশিরা। এইদিকে কয়েকটা আবার শৈলশিরা আছে দার্জিলিং কার্শিয়াংয়ের মধ্যে, দার্জিলিং লেবং, ডাউহিল, আর একটু পশ্চিম দিকে গেলে ঘুম, এইসব শৈলশিরাগুলো আমরা এখানে পাব। এবং দার্জিলিংয়ের যে পর্যটন কেন্দ্র, মূল পর্যটন কেন্দ্র, সেটা কিন্তু এই দার্জিলিং কার্শিয়াং শৈলশিরাতেই রয়েছে। তো এখানে ঘুম রেল স্টেশন, যেটা 2260 মিটার উচ্চতাতে রয়েছে, সেটা কিন্তু এইখানে এই দার্জিলিং কার্শিয়াং যে শৈলশিরা, এই জায়গাটাতে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো শৈলশিরা পাচ্ছি, একটা হচ্ছে সিঙ্গলীলা আর একটা হচ্ছে দার্জিলিং কার্শিয়াং। এই দার্জিলিং কার্শিয়াংয়ের মধ্যে কিন্তু ঘুম রেল স্টেশনটা রয়েছে, ডাউহিল রয়েছে। এই দুটো মনে রাখবেন, এই দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং দার্জিলিংয়ের যে মূল পর্যটন কেন্দ্র, সেটা কিন্তু এইখানেই রয়েছে, এই জায়গাতে, যেটাকে আমরা বলছি দার্জিলিং কার্শিয়াং শৈলশিরা। এটাও কিন্তু পশ্চিম দিকেরই অংশ। এবার আমরা পূর্ব দিকে চলে আসবো। তিস্তার পূর্ব দিক, তিস্তা নদীর পশ্চিম দিক, কিন্তু আমাদের পূর্ব দিক। তো এইখানে দুটো গুরুত্বপূর্ণ পর্বত রয়েছে, একটা হচ্ছে দূরবীনধারা আর একটা হচ্ছে দেওলা।
দূরবীন দ্বারা, আর হচ্ছে দেওলা। দূরবীন দ্বারা পর্বতের ঋষিলা, ঋষিলা। ঋষিলা হচ্ছে সবচেয়ে উঁচু অংশ বা পূর্ব দিকের পার্বত্য অঞ্চলে সবচেয়ে উঁচু অংশ, 3149 মিটার। এবং এইখানেই কালিম্পং শহরটা রয়েছে। সিনচুলা আর একটা গুরুত্বপূর্ণ অংশ এখানকার, সিনচুলা। এই দুটো মনে রাখবেন এখানে। মিরিক শহরের নাম শুনেছেন হয়তো, দার্জিলিংয়ের মিরিক। মিরিক কিন্তু এইখানে রয়েছে। তাহলে পার্বত্য অংশের এইটুকু আমাদের জানলেই যথেষ্ট। তিস্তা নদীকে দিয়েই আমরা পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করছি এবং এখানে এই বৈশিষ্ট্য রয়েছে। এবার যখনই পার্বত্য অংশের কথা আসবে তখনই কিন্তু পর্বতের পাদদেশের অংশটাও আমাদের এখানে একটু আলোচনা করে নিতে হবে, কারণ তারপরেই সমভূমি অঞ্চল শুরু হয়ে যাচ্ছে। এটা পার্বত্য অঞ্চল, ঠিক এর নিচেই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অঞ্চল যেটাকে আমরা নাম দিয়েছি তরাই, তরাই অঞ্চল। তরাই অঞ্চল সম্পর্কে আমাদের একটু ডিটেলে জানতে হবে। এখন এই জায়গাতে এই যে পার্বত্য অঞ্চল, এখানে কিন্তু অনেকগুলো নদী তৈরি হয়েছে। তিস্তা নদীর কথা বলেছি, তিস্তা ছাড়াও এখানে কিন্তু জলঢাকা, বালাসন, মহানন্দা, তোরসা, রায়ডাক, মেচি, মূর্তি, এরকম অনেকগুলো নদী হিমালয় পর্বত্য অঞ্চল যেহেতু এটা রয়েছে এখান থেকে কিন্তু তৈরি হয়েছে। তো এই উত্তরে পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে অনেকগুলো নদী প্রবাহিত। সেই নদীগুলো যখন পর্বত অতিক্রম করে সমভূমিতে পড়ছে তখন সেই নদী কিন্তু তার যে সমস্ত বয়ে আনা নুড়ি, কাকড় ইত্যাদি ইত্যাদি সব জিনিসগুলো কিন্তু সেখানে জমা করছে। পলি, নুড়ি, পাথর, এই সমস্তটা নিয়ে এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এই জায়গাটাতে হিমালয়ের পর্বতের পাদদেশ মানে এখানে প্রচুর বৃষ্টি হয়। এই যে পর্বতের নিচের অংশটা যেটাকে তরাই বলছি, তরাই ডুয়ার্স দুটো ভাগ আছে, সেটা আমি পরে আসছি, কিন্তু পুরো অংশটা এখানে প্রচুর বৃষ্টি হয়। কেন হয়? কারণ ওই যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখানে প্রবেশ করার পর পর্বতের ঢাল বেয়ে উপর দিকে উঠে গিয়ে শৈলক্ষেপ বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয় এখানে। তো সেই কারণে কিন্তু এই জায়গাটা একটা স্যাঁতস্যাঁতে জলা জায়গা। এক তো নুড়ি কাঁকড়ে ভর্তি অংশ যেটাকে ভাবর বলে, তো এই জায়গার যে ভাবর অংশ সেটাকে আমরা তরাই বলছি, এবং তরাই মানেই হচ্ছে, তরাই অঞ্চল মানেই হচ্ছে স্যাঁতস্যাঁতে জলা জায়গা। কেন জলা জায়গা সেটা বললাম, স্যাঁতস্যাঁতে কেন সেটা বললাম, এবং এটা কিন্তু একটা নুড়ি কাঁকর যুক্ত অংশ। বোঝা গেল জিনিসটা? স্যার ভাবরটা কি বললেন? ভাবর, ভাবর হচ্ছে ওই যে হিমালয় পর্বতের পাদদেশ, এটা আলোচনা করেছিলাম আগে। ওরা আর ভাবর বললেন একটা, যে নিচের দিকটা নাকি। হ্যাঁ, ভাবর অংশটাকেই এইখানে
আমরা বলছি তরাই। ভাবর জিনিসটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরুন এটা হিমালয় পর্বত। এই পর্বত থেকে যখনই নদী টদীগুলো নামছে, নিচে এইখানে কিন্তু অনেক নুড়ি কাকর জমা হয় এই জায়গাটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে। তো এইখানে নুড়ি কাকরপূর্ণ যে অংশটা, এই অংশটাকে বলা হয় ভাবর, ঠিক আছে। হিমালয় পর্বতের পাদদেশের অংশ, এটাকে বলা হয় ভাবর। প্রচুর নুড়ি কাঁকড়, মানে এইখানে নদী দেখতে পাবেন না, মানে নদী জল দেখতে পাবেন না, সব নিচে দিয়ে যাচ্ছে, এত নুড়ি কাঁকড়ে পূর্ণ এটা। তো যাই হোক, তো এইটা হচ্ছে ভাবর। এখন এই ভাবর অংশ যেটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, সেইটাকে আমরা বলছি তরাই। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবং এইখানে প্রচুর বৃষ্টি হয়, আমাদের তরাই অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়। কেন হয়? কারণ ওই হিমালয় পর্বতে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হয়ে শৈলক্ষে বৃষ্টি হচ্ছে। সেটা আমি পরে জলবায়ু সম্পর্কে যখন বলবো, ডিটেলে আলোচনা করব, কিন্তু এই ঘটনাটা ঘটছে। তাহলে তরাই জিনিসটা বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এই জায়গাটা এবার তিস্তা নদীর যে ডান তীরের পশ্চিম অংশ, সেইটাকে বলা হচ্ছে তরাই, আর বাম তীরের যে পূর্ব অংশ সেটা হচ্ছে ডুয়ার্স। মানে এই দিকটা হচ্ছে তরাই, এই যে সমভূমিটা এটা তরাই, আর এই সমভূমিটা হচ্ছে ডুয়ার্স। এইটা বোঝা গেল? হ্যাঁ স্যার। পরিষ্কার কনসেপ্ট ক্লিয়ার রাখবেন একদম। তাহলে কোন দিকটা কি সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। এবার তরাই অংশটা স্যাঁতস্যাঁতে, সেটা মূল বিষয়। জলাভূমি, জলাপূর্ণ অংশ, বক্সা দুয়ার্স, এই জায়গাটাতেই পড়ছে, যেটাকে আমরা বলি আলিপুর, বক্সা দুয়ার, আলিপুর দুয়ার। এই জায়গাটা সবচেয়ে বেশি বৃষ্টি কিন্তু এইখানে হয়, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টি এই জায়গাতে হয়। এবং এখানে টোটো উপজাতি, মেচ, কিচক, এই উপজাতি এখানে বসবাস করে। এগুলোও ইম্পর্ট্যান্ট, আমাদের একটু জেনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা উত্তরের যে সমভূমি, অর্থাৎ তরাই তো বটেই এখানটা, উত্তরের যে আরও সমতল অংশ রয়েছে সেইটা। এবার দেখুন, তরাইটাকে আমরা আমরা পুরোপুরি একদম যে সমতল, কারণ এই জায়গাটা কিন্তু নুড়ি কাঁকড়ে পূর্ণ অংশ, বেসিক্যালি যেটা ভাবর, ঠিক আছে। ভাবর নিয়ে আমি ভারত হিমালয় পার্বত্য অঞ্চলে ওই জায়গাটা আমি ডিটেলে আলোচনা করব। তো
এরপরেই উত্তরের যে সমভূমি সেটা শুরু হয়ে যাচ্ছে। উত্তরের সমভূমি মানে কোন জায়গাটা সেটা পড়ছে না, জলপাইগুড়ির দক্ষিণ দিকটা। ঠিক আছে, এবার আমরা যদি পলিটিক্যাল ম্যাপটাতে চলে যাই তাহলে বুঝতে পারবো যে জলপাইগুড়ির যে দক্ষিণ দিকের অংশটা সেটা কিন্তু সমভূমির মধ্যে পড়ে যাচ্ছে। এইখানটা ভালো করে দেখুন, এই জায়গাটা পার্বত্য অঞ্চল হয়ে গেল, খানিকটা তরাই ডুয়ার্স হয়ে গেল, তারপরেই এখানে সমভূমি শুরু হয়ে যাচ্ছে। তাহলে জলপাইগুড়ির দক্ষিণ অংশ, কুচবিহারের উত্তর দিকটা বাদে প্রায় পুরোটা, মানে এখানে তো পর্বতে উত্তর দিক সামান্য কিছুটা অঞ্চল বাদ দিয়ে পুরো সমভূমির মধ্যে পড়ছে। দার্জিলিং বাদ পুরোপুরি, কারণ দার্জিলিং পুরোটাই পার্বত্য অঞ্চল। উত্তর দক্ষিণ দিনাজপুর, দুটো দিনাজপুর এই জায়গাটা, এবং তার সাথে মালদা। এই পুরোটাই কিন্তু উত্তরের যে পার্বত্য অঞ্চল, যেটা আমি একটু আগে ছোট করে বলছিলাম, এই জায়গাটাতে কিন্তু পুরোটা পড়ে যাচ্ছে। এটা খুব ভালো করে মনে রাখবেন, এই ডিভিশনটা মনে রাখবেন, তাহলেই আমরা পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে পারবো যে কেন এই অংশটাকে আমরা এই দিকের পার্টটাকে আলাদা করে দিচ্ছি। কারণ এখানে আমাদের গঙ্গাটা কিন্তু এইখানে এই পদ্মা হয়ে চলে যাচ্ছে এদিকে, এবং এই দিকে যে অংশটা আমাদের ভাগীরথী হুগলি চলে আসছে, অর্থাৎ এইখানে ডিভিশনটা কিন্তু এরকম। গঙ্গার যে মূল প্রবাহ সেটা কিন্তু পদ্মা। বোঝা গেল? এইগুলো এক একটা ভাগ আছে। আমি কেন এটা বললাম, ছবিটা দেখাচ্ছি। আমাদের ভাগীরথী হুগলি একটা সরু একটা প্রবাহ। এটা যদি স্যাটেলাইট ইমেজটাও দেখেন, আমাদের গুগল আর্থে গিয়ে, গুগল ম্যাপে গিয়ে যদি দেখেন, তাহলে দেখবেন আমাদের দক্ষিণ দিকে এই যে ভাগীরথী হুগলি প্রবাহটা এসেছে, গঙ্গা নদী তো গেছে এখান দিয়ে, এদিকে রাজমহলের পরে এরকম ঘুরেছে, বাঁক নিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, এবং এই ডিভিশনটা হয়েছে ধুলিয়ানের কাছে, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে এই ডিভিশনটা হয়েছে, এবং ঠিক তার আগেই এইখানে ফারাক্কা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফারাক্কা বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং এই ফারাক্কা বাদ দেওয়ার ফলে কি হলো, এইখানটা আমাদের যে জল প্রবাহ সেটা কিন্তু বজায় রয়েছে। মানে কলকাতার গঙ্গা কিন্তু শুকিয়ে যেত, মানে কলকাতার পাশ দিয়ে এই যে গঙ্গাটা প্রবাহিত হচ্ছে, যেটাকে আমরা ভাগীরথী হুগলি নদী বলছি, এই নদীতে জল প্রবাহই থাকতো না যদি না 1975 সালে ফারাক্কা বাঁধটা এরকমভাবে দেয়া হতো। বিষয়টা কীরকম না, এই মূল জলপ্রবাহের মূল ঢালটা হচ্ছে বাংলাদেশের দিকে, এখানে মূল ঢাল যেটা সেটা বাংলাদেশের, কারণ জলের যে নিয়ম, ঢাল অনুযায়ী সেটা প্রবাহিত হবে, যেদিকে ঢাল সেদিকে জল প্রবাহিত হবে। তো বাংলাদেশের দিকে মূল ঢাল, তাহলে মূল জলটা কিন্তু সব এদিকে চলে যাওয়ার কথা। এইদিকে ডাইভার্ট হবে কি করে? কোর্সটাই এমনিতে সরু একটা চ্যানেল, একটা মৃদু ঢাল এদিকে আছে। তো যেহেতু এরকম পরিস্থিতি, সেই কারণে এটাকে ডাইভার্ট করে দেয়া, কিছুটা জল যাতে এদিকে আসে সেই ব্যবস্থাটা করা হয় এখানে ফারাক্কা বাঁধ দিয়ে। সেই 1975 সালে দেওয়া হয়েছিল। সেই সময় থেকে জলের প্রবাহটা কিছুটা এইদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ভাগীরথী হুগলিতে জল প্রবাহ কিছুটা থাকে। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে এই কারণে ফারাক্কা বাঁধ দেওয়া হয়েছিল, এবং তার ফলাফল কিন্তু এইটা হয়েছে, শুকিয়ে যেত। আজকে গঙ্গার দক্ষিণ দিকে যে প্রবাহ, মানে যেটা ভাগীরথী হুগলি, সেই জায়গাটা কিন্তু শুকিয়ে যেত যদি না ফারাক্কা বাঁধ থাকতো, এবং তার সাথে সাথে কলকাতা বন্দরও একেবারেই ব্যবহারের অযোগ্য হয়ে যেত।
কলকাতা বন্দরের যে নাব্যতা সেটা থাকতো না। এবং একটা অর্থনীতির দিক থেকেও এটা কিন্তু ভয়ানক একটা বিরাট বড় ক্ষতি, কারণ এটার উপর পুরো দক্ষিণবঙ্গের অর্থনীতি নির্ভর করে আছে। সেটা শুধুমাত্র কৃষিকাজ নয়, সেটা বাণিজ্যও বটে, যেহেতু বন্দরের সাথে কানেক্টেড একটা বিষয়। এবং এই পুরো দক্ষিণবঙ্গের অর্থনীতির একটা বিরাট অংশ এর সাথে জুড়ে আছে, ফারাক্কাবাদের সাথে। এবং এই কারণেই দেখবেন বাংলাদেশের সাথে কিন্তু ভারতের মাঝে মধ্যেই দেখবেন এই ফারাক্কা বাঁধ নিয়ে বা জল, পদ্মাতে যথেষ্ট পরিমাণ জল ছাড়া হচ্ছে না, এটা নিয়ে কিন্তু সমস্যা দেখা দেয়। যাই হোক, সেটা অন্য বিষয়। আমরা ভূপ্রকৃতিতে ফিরে আসবো আবার, যে এই যে উত্তরের অংশ, উত্তরের যে অংশ, এই যে মানে আমরা উত্তরবঙ্গ যেটাকে বলি, সেটা কিন্তু এই গঙ্গার দড়ি এদিকে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং এই দিকের নিচু অংশটার কথা বললাম, এই পুরোটাই আমরা বলছি যে উত্তরের সমভূমি, উত্তরের সমভূমি। এবার আমরা পরপর ডিটেলে জানবো যে এখানকার বিশেষ বৈশিষ্ট্যগুলো কি আছে। কি আছে? তিনটে মূল গুরুত্বপূর্ণ অংশ আছে। একটা হচ্ছে তাল, আর একটা হচ্ছে বরেন্দ্রভূমি, আর একটা হচ্ছে দিয়ারা। এই তিনটেই হচ্ছে লোকাল টার্ম। তাল জিনিসটা কি বা তাল কাকে বলে? আমরা কিন্তু এইখানকার সমভূমির পুরো অংশটা জানছি, এই জায়গাটা, এই যে অংশটা বলছি, এই জায়গার। তো এখানে তাল মানে হচ্ছে কি হ্রদ। যেমন আমরা হিমাচলের যে অংশটা, সেখানেও তাল মানে হ্রদ, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই, তাল মানে হচ্ছে হ্রদ। কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদার পশ্চিম অংশ, এখানকার কিছু এলাকা বর্ষার সময় প্লাবিত হয়ে যায় এবং যে জলাভূমিগুলো এখানে তৈরি হয় নিচু অংশে, সেই জলাভূমিগুলোকে বলা হয় তাল। বোঝা গেল? তাহলে তাল মানে হচ্ছে হ্রদ, নিচু জলাভূমি যেগুলো বর্ষার সময় জলপূর্ণ হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে তাল। আর হচ্ছে বরেন্দ্রভূমি, এটা খুব ইম্পর্টেন্ট। বরেন্দ্রভূমি নিয়ে প্রচুর প্রশ্ন হয়। বরেন্দ্রভূমিটা কি বলতে পারবেন কেউ? বরেন্দ্রভূমি কি না একটু তরঙ্গায়িত সমভূমি। ভালো করে মনে রাখবেন, বরেন্দ্রভূমি হচ্ছে তরঙ্গায়িত অংশ, সমভূমি কিন্তু তরঙ্গায়িত। একটু এখানের মাটিটা অনুর্বর প্রকৃতির, ল্যাটেরাইট জাতীয়, কিছুটা পুরো নয়, কিছুটা ল্যাটেরাইট জাতীয়, মানে হচ্ছে এটা যেটা অনুর্বর জায়গা, তরঙ্গায়িত। এবং এর অবস্থানটা কোথায়? না মালদা জেলার পূর্ব দিক এবং দক্ষিণ দিনাজপুরের মূল অংশ, অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে
বরেন্দ্র ভূমি। ঠিক আছে, বরেন্দ্র ভূমি। বরেন্দ্র ভূমি মানে, বরেন্দ্র ভূমির কথা মাথায় এলেই মনে আসবে যে তরঙ্গায়িত ভূমি, যেটা কিনা অনুর্বর কিছুটা, সমতল অংশ কিন্তু সমতলের আবার তরঙ্গায়িত, তরঙ্গায়িত সমতল ভূমি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং এটা কোথায় আছে না দক্ষিণ দিনাজপুর এবং মালদার পূর্ব দিকের অংশতে। কিছুটা ল্যাটেরাইট জাতীয় মাটি, শক্ত মাটি, অনুর্বর মাটি। তাহলে বরেন্দ্র ভূমি আর হচ্ছে দিয়ারা। দিয়ারা কি? কালিন্দী নদীর দক্ষিণ দিকের অংশ। মালদা জেলাতে কালিন্দী নদী রয়েছে, তার দক্ষিণ দিকের অংশ, অর্থাৎ এইখানে এই যে নদী চলে গেছে মালদা জেলার এই যে দক্ষিণ দিকের অংশটা, এদিকে বরেন্দ্রভূমি চলে গেল এই অংশ, এই দিকের যে অংশটাই দক্ষিণ দিকের এই যে অংশটা, এইটাকে বলা হচ্ছে দিয়ারা। দিয়ারা উর্বর, যেহেতু নদীর খুব কাছাকাছি, মানে বন্যা হলেই বর্ষাকালে এই জায়গাটাতে জলপুষ্ট হয়ে যায়, সুতরাং এখানটা কিন্তু একটা উর্বর অংশ। নবীন পলি, এই জায়গাতে প্রতি বছর বন্যা হলেই এখানে নবীন পলি আসে, মাটি খুবই উর্বর। বরেন্দ্রভূমি উর্বর নয়, তালটা কিছুটা উর্বর, কারণ এখানে এটা জলাভূমি, বর্ষার সময় এটা প্লাবিত হয়ে যায়, নিচু অংশ, নিচু জলাভূমি, তাল। তাহলে এই তিনটে অংশ আমরা উত্তরের সমভূমির মধ্যে পাচ্ছি। ঠিক আছে, এবার এখানে তিস্তা, জলঢাকা, রায়ডাক এর কিছু কিছু অংশ কিন্তু এখানে চলে আসছে। তো স্বাভাবিকভাবে এটা তুলনামূলক উর্বর হলেও, যেহেতু প্রাচীন পলি গঠিত অঞ্চল, প্রায় পুরোটাই প্রাচীন পলি, দিয়ারা বাদ দিয়ে, খুব বেশি উর্বর নয়, তুলনায় দক্ষিণবঙ্গের তুলনায় এটা কম উর্বর। কিন্তু এই তিনটে পার্ট খুব ভালো করে মনে রাখবেন, বিশেষ করে বরেন্দ্রভূমি নিয়ে প্রচুর প্রশ্ন, তালটাও জিজ্ঞাসা করা হয়, দিয়ারা তো বটেই। এবং তিনটের অবস্থান সহ আমি যেভাবে দেখালাম ছবিটা, আমি প্রথমেই বলেছি আপনাদের ইমেজ ফরম্যাটে কিন্তু এগুলো মনে রাখতে হয়। যত বেশি ভালো করে পরিষ্কার ছবিটা আপনার কাছে পরিষ্কার হবে, তত বেশি কিন্তু এটা আপনার স্মৃতিতে কিন্তু এটা খুব ভালো করে আপনি এটাকে মনে রাখতে পারবেন। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি যেটুকু বললাম, আমি খুব বেশি এখানে এই অংশটা খুব বেশি ডিটেলে, মানে এর পরের অংশে যাব না, পরেরটা আমি নেক্সট দিন করাবো, কিন্তু আমি যেটুকু বললাম এটা কিন্তু এখানে মনে রাখবেন। উত্তরে পার্বত্য অঞ্চল, ওভারঅল একটা ধারণা, উত্তরে পার্বত্য অঞ্চল এবং এই উত্তরের যে সমভূমি এবং তরাই অঞ্চল, যদিও তরাইটা সমভূমির মধ্যেই পড়ছে, কিন্তু ওটা আমরা আলাদা করে আলোচনা করার প্রয়োজন রয়েছে, যেহেতু ওটা বললাম। তাহলে এইটুকু পরিষ্কার ধারণা রাখবেন, এবং যেহেতু একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, পুরো ভূমিরূপের উপর অনেক কিছু নির্ভর করছে, তো ভূমিরূপটা একদম আমাদের পরিষ্কার ছবির মতো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই জায়গা থেকে যদি কিছু প্রশ্ন করার থাকে জিজ্ঞাসা করতে পারেন। স্যার বলছি, প্রথমে আপনি যে এক্সটেনশনটা বললেন, একটু জোরে বলুন। ওই যে এক্সটেনশন যেটা বলেছিলেন ওদের 21 ডিগ্রি থেকে যেটা ছিল 27 ডিগ্রি 13 মিনিট, তো এটা নর্থ না ইস্ট, ওটা তো কিছু লিখলেন না, ওটা আমি ঠিক বুঝতে পারিনি। উত্তর, উত্তর, That- 27 ডিগ্রিটা উত্তর, আচ্ছা। 21 ডিগ্রি, হ্যাঁ 21 থেকে 27, ওটা উত্তর হবে, স্বাভাবিক উত্তর না, আমরা তো উত্তর গোলার্ধে রয়েছি, তাই না, নিচে থেকে উপর দিকে বাড়ছে। ঠিক আছে, তাহলে আজ ক্লাসটা ক্লাম টুছি। নমস্কার, ধন্যবাদ।
কিছু কোশ্চেনগুলো তৈরি নেই, মোটামুটি তো ঠিক আছে। ওই যে কিছু কোশ্চেনের উত্তরগুলো দিতে পারি না, এবার আমি বিভিন্ন জায়গা থেকে করেছি, সেটা নয় যে সবটা করতে হবে পারতেই হবে। তো ডেমনস্ট্রেশনটা তো দেখছি না, তোকে বলেছিলাম একটু পাঠাতে।